সাব্বাস বেটা সাব্বাস, জাস্ট একজনের বিপরীতে পাঁচটা। খুব সুন্দর একটা অ্যাক্টিভিটিস হয়েছে যে পাঁচটা গেছে, বড় মাপেরই নেতা ছিল। তবে আমাদের জন্য আরো কিছু সুখবর আছে আজকের এই ভিডিওতে। আবারও প্রমাণ করেছে যে তোমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটা দুর্বল, কোনো কিছুতে কাজ হবে না। এইবার পাল্টা মায়ের দেওয়া হবে। এই মায়ের এমন তীব্র হবে যে ইন্ডিয়া হাঙ্কের পায়ের কাছে বৈশা কুত্তার মতো কুই কুই করবে। ফ্যাসিস্ট কাতাল রানীকে সর্বতভাবে সমর্থন দিয়া টিকায় রাখার কাফফারা যেন কড়ায় গন্ডায় ভারত দেয়। হামগেরের সর খাওয়ার বদলে থাপ্পড়টা আমরা কিভাবে দিতে পারবো? ভারতের বিরুদ্ধে প্রফেসর ইউনূসের অবস্থান এমন রক্তচক্ষু আগে কখনো দেখেনি ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু থেমে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি উত্তর কোরিয়ার পথে হাঁটতেছে নাকি? উত্তর কোরিয়া কেমন যে কিম জং উনের দেশের লোক না খেয়ে থাকে, তারপরেও মনে করেন আমেরিকার টক করতে চলে, পারমাণবিক বোমা একটা বানায় রেডি করে রাখে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি এই পজিশনে মানে হাঁটতেছে। মুর্শিদাবাদ মালদহ বাংলাদেশ হয়ে যাবে। টার্গেট কি তাহলে কলকাতা? এই সুর শোনা গেল বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের গলায়। এবার ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার কৌশল নিয়েছে বিশ্বের উদীয়মান পরাশক্তি চীন। সম্প্রতি পেন্টাগনের এক প্রতিবেদনে চীনের সামরিক প্রস্তুতির নানা অজানা দিক তুলে ধরা হয়েছে। ডক্টর ইউনূস সরকারকে ৩-৪ মাস সময় দিতে চাইছে বিএনপি। আমাদের সতর্ক থাকতে হবে, ডক্টর ইউনূস সরকারকে আমাদের রক্ষা করতে হবে। অত বিএনপির হুমকি ধামকিকে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। যে ব্যাঙের মতো ফ্রগের মতো বা ফ্রগ জার্নালিস্ট যাকে আমরা বলি, তার বিরুদ্ধে মামলা হচ্ছে খুব ভারতেই এবং সারা ভারতবাসী, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে এখন ময়ূরকে খোঁজা হচ্ছে গণদুলাই দেওয়ার জন্য। বিকজ তার জন্য আপনার হাজার হাজার শত কোটি টাকার রুপির ক্ষতি হচ্ছে ময়ূরের জন্য। এবং ভারতের মণিপুরে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের আক্রমণ, সংঘাতের নতুন মাত্রা। মণিপুর পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। কেন মিয়ানমার থেকে আসা যোদ্ধারা রাজ্যটিতে আগুন জ্বালাচ্ছে? এর ফল কি হতে পারে ভারতের জন্য? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোদির অহংকারে আগুন দিলেন মাহফুজ ও আনু মোহাম্মদ। মাওলানা ভাসানী, অবিসংবাদিত নেতা, যাকে লাল মাওলানা নামেও অভিহিত করা হয়, যার জীবনের অধিকাংশ সময়ই কেটেছে ভারতের আসামে। আমরা এখন যে আসামটি দেখছি, ঠিক ওই সময়ে এরকম আসাম ছিল না। আসামের সঙ্গে ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ডও যুক্ত ছিল। যাই হোক প্রিয় দর্শক, মাওলানা ভাসানীর একটি উক্তি প্রাতঃস্মরণীয় বা অনেকেই কোট করে থাকেন। সেই উক্তিটি হচ্ছে, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। ব্রিটিশরা যখন এই উপমহাদেশ থেকে চলে যাচ্ছে, তখন প্রথমত ধর্মের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত সৃষ্টির একটা প্রস্তাব তৈরি হয়। এর বাইরে যুক্ত বাংলা মানে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, ওদিকে সম্ভব হলে মিয়ানমারের আরাকানকেও যুক্ত করে একটি সংযুক্ত বাংলা গঠন করার প্রচেষ্টা চালিয়েছিলেন একদল দেশপ্রেমিক বা বাংলা প্রেমিক বা বাংলা ভাষাভাষী মানুষ। মাওলানা ভাসানী তথা লাল মাওলানা তিনিও চেয়েছিলেন যে বাংলা ভাষার ভিত্তিতে একটা অঞ্চল তৈরি হোক যেখানে সব সম্প্রদায়ের মানুষের বসবাস থাকবে, কিন্তু সেটা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে কি এমন কাজ করলেন যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারে আগুন ঢেলে দিলেন? একেবারে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে। প্রিয় দর্শক, বাংলার অখণ্ড মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্ট আবার ঘণ্টাখানেক পরে তিনি সরিয়েও নিয়েছিলেন। কিন্তু এই পোস্টে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের নয়াদিল্লিতে আজকেই এক প্রেস ব্রিফিং এ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি কঠোর ভাষায় এর প্রতিবাদ করেছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যে আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি, এই ইস্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা, আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলার বিষয়ে অবগত হয়েছে। প্রিয় দর্শক, এই যে মাহফুজ আলম যে মন্তব্যটি করেছেন বা অখণ্ড ভারতের একটি ছবি তার ফেসবুকে পোস্ট করলেন, এটা নিয়ে তো প্রতিক্রিয়া দেখালেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পক্ষেও, বাংলাদেশের জন্যেও শ্রদ্ধা বোধটি অটুট থাকা দরকার। আমরা কিছুদিন আগে দেখেছি যে মানচিত্র, আমরা দেখেছি যে পতাকা পুড়িয়ে দেওয়া হলো ভারতে বাংলাদেশের হাই কমিশনে আগুন দেয়া হলো। যারা দেখছেন ভারতের নাগরিকরা বা যথাযথ কর্তৃপক্ষ যদি দেখে থাকেন, একটাই প্রশ্ন করব যে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে আগুন দেওয়ার পরে
বাংলাদেশে অবস্থিত ভারতের হাই কমিশন কি ক্ষতিগ্রস্ত হয়েছে? হয়নি। মানে টিট ফর ট্যাট কিন্তু হয়নি। বাংলাদেশের জনগণ সহনশীলতা দেখিয়েছে। ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ঢাকায় বা বাংলাদেশের কোনো জায়গায় কি এভাবে ভারতের পতাকার উপর হামলা করা হয়েছে, অবমাননা করা হয়েছে? অবশ্যই হয়নি। কিছু কিছু ভিডিও ছড়িয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের রাস্তায় ভারতের পতাকা এঁকে দেওয়া হয়েছে যাতে পদদলিত করা হয়। সেই বিষয়ে অবশ্যই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ খবর নিয়ে প্রতিবাদ জানানো উচিত ছিল। সেটাই হতো বন্ধুত্বের যথাযথ স্মারক। ভারতের মণিপুরে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের আক্রমণ, সংঘাতের নতুন মাত্রা। মণিপুর পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে। কেন মিয়ানমার থেকে আসা যোদ্ধারা রাজ্যটিতে আগুন জ্বালাচ্ছে? এর ফল কি হতে পারে ভারতের জন্য? মণিপুর এখন তীব্র জাতিগত সহিংসতার আঁতুড়ঘর হয়ে উঠেছে। এই সহিংসতা রাজ্যটির জনগণের পাশাপাশি ভারতের সার্বভৌমত্বকেও বিপদে ফেলছে। মণিপুরের সংঘাত হিন্দু মেইতেই সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি উপজাতির মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। আবার মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা সেখানে নতুন মাত্রা যোগ করেছে। কেন মিয়ানমার থেকে যোদ্ধারা মণিপুরে দলে দলে আসছে? এর পেছনে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ট্রেনিং এবং মিয়ানমারের গৃহযুদ্ধের ভয়াবহ প্রভাব। মণিপুরের সংঘাতের মূল কারণ মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ঐতিহাসিক অস্থিরতা। এই মুহূর্তে রাজ্যটিতে আগ্নেয়গিরির আঁচ। মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা শঙ্কার কারণ। রকেট লঞ্চার, স্নাইপার রাইফেল, অ্যাসল্ট রাইফেল এই আধুনিক অস্ত্রগুলো রাজ্যের অভ্যন্তরীণ সংঘাতে যোগ করছে একটি ভয়াবহ টুইস্ট। গত নভেম্বরে মণিপুরের সংঘাতে নিহত ২০ জনের মধ্যে অনেকেই এই অত্যাধুনিক অস্ত্রের শিকার। এই যোদ্ধারা মিয়ানমারে গৃহযুদ্ধে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। এখন মণিপুরে নিজেদের শক্তি প্রদর্শন করছে। কেবল সীমান্তের ওপরেই তাদের আধিপত্য নয়, এসব যোদ্ধা মণিপুরের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে। ভারতীয় পুলিশ ও সামরিক কর্মকর্তাদের মতে মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের হাতে অত্যাধুনিক অস্ত্রগুলোর কারণে সংঘাতের মাত্রা দিন দিন বাড়ছে। দেশটির সরকারি সূত্র মতে এখন পর্যন্ত প্রায় ৬৭,০০০ সেনা এবং ৩০,০০০ পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও সহিংসতা কমাতে কোনো সুফল দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি ভারতের জন্য আশঙ্কাজনক। কারণ মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে ভারতের বিদ্রোহীদের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। চোরাচালান ও অপরাধের জালও বেড়ে যাচ্ছে। এখানে কি ভারতের রাজনৈতিক ব্যর্থতাও দায়ী? ২০২৩ সালে মণিপুর হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল যাতে মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হতে পারে। এর ফলে উপজাতি সম্প্রদায়গুলো বিক্ষোভ শুরু করে, যা সহিংসতার তীব্রতা আরও বাড়ায়। মণিপুরের সংঘাতের কারণে প্রায় ৬০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহতের সংখ্যা ২৬০-এ পৌঁছেছে। ভারতীয় সেনা ও পুলিশ বাহিনী দিনরাত কাজ করলেও মিয়ানমার থেকে আসা যোদ্ধাদের মোকাবিলায় কতটা সক্ষম হবে? এই সংঘাতের পরিণতি কি ভারতীয় জাতীয় নিরাপত্তার জন্য বড় বিপদ তৈরি করতে পারে? ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি শপথ করে ফ্রান্স থেকে আসছিল যে বাংলাদেশে গিয়ে মোদিরে মনে করেন দিনভর কান্না করাবে। এই শপথ করে মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে আসছিল। ভাবসাব দেখে এটাই মনে হইতেছে ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরের দিন থেকে তো মোদির কান্নাকাটি শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসার আগেই বলে আসছিল যে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে 7 সিস্টার মায়ানমার এখানেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, বলছিল না? ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু থেমে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি উত্তর কোরিয়ার পথে হাঁটতেছে নাকি? উত্তর কোরিয়া কেমন যে কিম জং উনের দেশের লোক না খেয়ে থাকে, তারপরেও মনে করেন আমেরিকার টক্করতে চলে, পারমাণবিক বোমা একটা বানায় রেডি করে রাখে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি এই পজিশনে মানে হাঁটতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার শত্রু ছিল পাকিস্তান। ইন্ডিয়ার সব থেকে বড় শত্রু পাকিস্তান। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলো 4 মাস, তার ভিতর 2-3 মিটিং করছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইনভাইট করছে ওই দেশে যাওয়ার জন্য। চিন্তা করতে পারছেন? মানে কোথায় আঘাত করতে হবে সে ভালো করে বুঝে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষ কি হইলো না হইলো এটা রেখার তার কোনো টেনশন নাই, তার টেনশন হচ্ছে ইন্ডিয়াতে বাস দিতে হবে, মোদিরে বাস দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি বুঝতে পারছিল যে শেখ হাসিনা যে অন্যায়গুলা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে করছিল এটাতে মোদিরও হাত ছিল। এটা মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছিল। এই জন্য ইন্ডিয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের এত রাগ। এবং এই রাগটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের পর্যায়ে নাই তো, এই রাগটা সারা দেশের জনগণের উপর ছড়াই পড়ছে। আপনারা জানেন বাংলাদেশের 90% জনগণ ইন্ডিয়ার মানে ঘৃণা করে। 90% জনগণ ঘৃণা করার অনেক কারণ আছে। রিসেন্ট যে ঘটনাগুলো ঘটাইছে বাংলাদেশের এই নিবে ওই নিবে, ভাই আমার কথা হচ্ছে আমরা কি ঘৃণা করবো ভাই? আমরা তো অন্য দেশের নাগরিক, আমরা ঘৃণা করতেই পারি। তোর দেশের জনগণ তোরা দেখতে পারতেছে না। ওরা যে বলে যে ইয়া হয়েছে মানে ওরা গণতান্ত্রিক দেশ, এই দেশ ওই দেশ, ওদের পার্লামেন্টে মনে করেন যে মারামারি হয়, মন্ত্রীরা মারামারি করে। বাংলাদেশে হয়েছে না? আমরা তো ছোট্ট দেশ, তোরা তো পৃথিবীর সব থেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ, ওদের দেশে তো শৃঙ্খলা নাই। হ্যাঁ, ওরা আমাদের দেশ নিয়ে মাথা কামায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মানে এমনিতে ছাড়বে না। জাহাজে আজকে মেবি একটা আসছে
দেখবেন রেগুলার আসবে, তারপরে ভিসা সহজ করে দিছে, বাংলাদেশিরা যা আশা করবে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পাকিস্তানে চলেই যায়, খেলা তো অন্যদিকে ঘুরে যাবে। আর এগুলা দেখে মোদি আসলে সহ্য করতে পারবে না। মোদির মনে করেন যে জাগা মতো মারতেছে। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ নিয়ে মোদি মনে করেন পাগল হয়ে গেছে। ওইদিকে ডোনাল্ড ট্রাম্প ধরছে, এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ধরছে। মানে সবকিছু মিলাইয়া, মানে চায়না আর পাকিস্তান তো বাদই দিলাম, এক বাংলাদেশের প্যারাই মোদি হাফ পাগল হয়ে গেছে। মোদির চেহারা দেখেন, আগের মতো সে চেহারা কিন্তু গ্লেস মারে না। মোদি আগে হাঁটতো নায়কের মতো, দেখেন না? কারণ মোদির টেনশন তো ছিল না, কারণ 7 সিস্টারে কোনো হুমকি ছিল না। এখন তো 7 সিস্টারের ডাইরেক্ট হুমকি চলে আসছে। বাংলাদেশে যে সুযোগ সুবিধাগুলো দিছে, এই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে। কারণ ইন্ডিয়ার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সবাই জানে। অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে ঘাট ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। এটা বোঝেন কিছু, যে মোদির জন্য কত বড় হুমকি। আবার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পাকিস্তানের সাথে ধরম মহরম শুরু করছে, একেবারে মানে বড় ভাই ছোট ভাই সম্পর্ক শুরু করছে। এটা কি মোদি মেনে নিতে পারতেছে? মেনে নিতে কষ্ট হচ্ছে, তারপরেও মেনে নিচ্ছে, কিছু করার নাই। কারণ আমরা তো ইন্ডিয়ার অঙ্গরাজ্য না, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা কার সাথে সম্পর্ক করব, ভাঙবো, এটা আমাদের একান্ত ব্যক্তিগত। ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা বা মিথ্যাচার যেগুলা আমি গতকালকেও বলেছি, যে বাংলাদেশের বিরুদ্ধে যে ডিজিটাল ওয়ার ঘোষণা করেছে বা প্রপাগান্ডার যুদ্ধ ঘোষণা করেছে, মিথ্যা প্রপাগান্ডার যুদ্ধ, ভারতীয় মিডিয়া এবং ভারতীয় কর্তৃপক্ষ, তার প্রতিক্রিয়া সারা পৃথিবী থেকে আসছে। গতকালকেও দেখিয়েছি, ব্রিটিশ পার্লামেন্টে laid out a speech about this, I mean based on the Indian propaganda on Bangladesh. আজকে এই সারা বাংলাদেশের মানুষ যেমন খেপেছে, প্লাস হাস্যরসের সৃষ্টি হয়েছে ভারতীয় মিডিয়াকে নিয়ে। অর্থাৎ ভারতীয় মিডিয়া, আপনারা জানেন যে স্ট্যাটিস্টা তারা ঘোষণা করেছে যে, বা তারা দেখিয়েছে, অর্থাৎ পৃথিবীতে ভারতীয় মিডিয়া বা সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতীয় মিডিয়া থেকে, এবং প্রতি 10টা 7টাই ফলস। প্রতি 10টা তথ্য যদি ভারত থেকে বেরিয়ে আসে, 7টাই ফলস। এর চেয়ে সেইম আর হতেই পারে না ভারতের মতো দেশের জন্য। ভারতের মিডিয়া যে কতটা অগ্রহণযোগ্য, মিথ্যা এবং প্রপাগান্ডিস্ট, সেটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা জায়গাতে। অর্থাৎ খুদ ব্রিটিশ পার্লামেন্ট, এবং কিছুদিনের ভিতরেই আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, ইউএস সেনেট এবং কংগ্রেসে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার নিয়ে রিপোর্ট প্রকাশ করা অথবা আপনার জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং গতকালকে প্রথম একজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম, ভারতের মিথ্যাচার নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। আনপ্রেসিডেন্টেড মুভ, রাইট? টুডে খুদ ভারতীয়রা খেপেছে এর বিরুদ্ধে। আপনারা জানেন যে ভারতের পশ্চিমবঙ্গে মামলা হচ্ছে সেই সবচেয়ে হিলারিয়াস, ফানি, এবং আমি যদি বলি স্ট্রিটস লেভেল জার্নালিস্ট, নামদারি সেই ময়ূর পঙ্কি, নাকি তার নাম ময়ূকের বিরুদ্ধে, যে ব্যাঙের মতো, ফ্রগের মতো বা ফ্রগ জার্নালিস্ট যাকে আমরা বলি, তার বিরুদ্ধে মামলা হচ্ছে খুব ভারতেই, এবং সারা ভারতবাসী, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে এখন ময়ূরকে খোঁজা হচ্ছে গণদুলাই দেওয়ার জন্য। বিকজ তার জন্য আপনার হাজার হাজার শত কোটি টাকার রুপির ক্ষতি হচ্ছে ময়ূরের জন্য। এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই ময়ূর নামের মিথ্যাচারকারী ভারতীয় পশ্চিমবঙ্গের আপনার এপিপি আনন্দ, TV9 এবং আপনার এই রিপাবলিক, এই উগ্র হিন্দুত্ববাদের মুখপাত্র যে সংবাদপত্র আছে, তাদেরকে দায়ী করছেন পশ্চিমবঙ্গের মানুষ এবং সারা পৃথিবীর যারা আছেন, তারা এই মিথ্যাচার দেওয়ার জন্য। তারই একটা আমি আসছি আমার মূল পয়েন্টে, ভিডিও দেখাবো আপনাদেরকে কিভাবে ভারতবাসী বা পশ্চিমবঙ্গের মানুষ খেপেছে। আমি আবারও বলি, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক বিদ্যমান, তা হচ্ছে পশ্চিমবঙ্গের। আমি নিজে পোস্ট দিয়েছিলাম যে দুর্গাপূজায় ইলিশ আপনার এই যদি মানে ভারতেও না দেন, পশ্চিমবঙ্গের জন্য দেওয়া হয়, সেটা আমি দাবি করেছিলাম। ডু ইউ নো ওয়াই? বিকজ আমি এই জন্যই দাবি করেছিলাম যে ঢাকা না দিল্লি, এই স্লোগানটা কিন্তু আমাদের বিপ্লবের সময় স্লোগান পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে গেছিল। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন। ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।